জুলাই গণ অভ্যুত্থান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরকে। এই যে এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রণালী নিয়ে প্রশ্ন সচরাচর আপনাদের প্রায় সময় আসে। বিসিএস তো একবারে একটা কমন। সো সার্কের ক্ষেত্রে যদি আমরা দেখি, সার্কভুক্ত দেশ কতটি? সার্কভুক্ত দেশ হচ্ছে বর্তমানে 8টি, তাই না? সার্কভুক্ত দেশ হচ্ছে 8টি। এটাকে সুন্দর করে মনে রাখা যায় কিভাবে? প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মোস্তফা। আজ মূলত আমাদের বিশেষ যে আয়োজনগুলো থাকে, সাপ্তাহিক আয়োজন, সাপ্তাহিক আপডেট বুলেটিনের 11তম পর্ব থেকে সাধারণ জ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা দেখব আগামী যে সকল পরীক্ষা আপনাদের রয়েছে সে সকল পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে আপডেট অর্থাৎ সাম্প্রতিক যে প্রশ্নগুলো আসে সেগুলো থেকে বেছে বেছে আমাদের পত্রিকার পাতা থেকে বেশ কিছু প্রশ্ন আজকে আলোচনা করব। প্রশ্নের পাশাপাশি আপনাদের সাথে এই প্রশ্ন থেকে আর ঘুরিয়ে পেঁচিয়ে কীরকম প্রশ্ন আসতে পারে, অথবা একটা প্রশ্ন থেকে কিভাবে 2 থেকে 3টা বা 4টা অথবা 5টা প্রশ্ন আপনারা পড়বেন সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আমরা যদি দেখি সাপ্তাহিক আপডেট বুলেটিনের আজকে পর্ব নাম্বার 11-র প্রথম প্রশ্নটা আপনাদের জন্য কি রেখেছি। একেবারে সাম্প্রতিক মানে অতি সম্প্রতি একটা প্রশ্ন হচ্ছে এটা, জুলাই গণ অভ্যুত্থান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরকে। এই যে এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই বলবো যে জুলাই গণ অভ্যুত্থানে যে বিচার শুরু হয়ে গেছে, বিচারের ক্ষেত্রে এই প্রসিকিউটর কিন্তু সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করছে। যেহেতু জুলাই থেকে আপনাদের সচরাচর অনেকগুলো প্রশ্ন এসে থাকে, আমরা প্রত্যেকটা পরীক্ষায় দেখেছি একটা একের অধিক 2-3টা এরকম প্রশ্ন আমরা দেখেছি। সো এই প্রশ্নগুলো এটা একবার জুলাই থেকে আপডেট একটা প্রশ্ন তৈরি হয়েছে। এজন্য অবশ্যই আপনারা এটা মনোযোগ দিয়ে মনে রাখবেন বা মুখস্থ রাখার চেষ্টা করবেন। আর আপনারা যারা আমাকে দেখছেন ইউটিউব থেকে তারা অবশ্যই কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন, এবং পাশাপাশি আপনারা সবাই কেমন আছেন অফকোর্স কমেন্ট করবেন। সো এখানে যদি আমরা দেখি তাহলে জুলাই গণ অভ্যুত্থানের কিন্তু ব্যাপারটা চলে এসেছে। আমাদের একটা জিনিস বুঝতে হবে, মেসেজটা ঠিক কি। মেসেজটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। যেহেতু মেসেজটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে জুলাই থেকে প্রশ্ন এটা। সাম্প্রতিক বাদ দিয়েও যদি মনে করেন জুলাই থেকে এটা প্রশ্ন আসার মতো গুরুত্বপূর্ণ। এরপর আমরা যদি এই জুলাইয়ের ব্যাপারে আর বেশ কিছু তথ্য আপনাদের দেই, 2-3টা প্রশ্ন কিন্তু জুলাই থেকে সচরাচর আসে। যেমন আমরা যদি বলি জুলাই শহীদ দিবস বলা হয় কাকে, তাই না? জুলাই শহীদ দিবস কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, মানে এটা সাংবিধানিকভাবে বা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপর হচ্ছে গণ অভ্যুত্থান দিবস, ঠিক আছে? গণ অভ্যুত্থান দিবস এটাও পরীক্ষায় আপনাদের আসে, গণ অভ্যুত্থান দিবস। এই দুটা প্রশ্ন সচরাচর আমরা দেখেছি। এই জুলাই শহীদ দিবসকে যদি আমরা বলি, এটাকে জুলাই গণহত্যা দিবসও বলা হয়ে থাকে, ঠিক আছে? কি বলা হয়? গণহত্যা দিবসও বলা হয়ে থাকে। সুতরাং এই দুটো প্রশ্নের সাথে আমরা জুলাইয়ের এই প্রসিকিউটরকে যদি মিল করে দেই, তাহলে জুলাই থেকে আশা করা যায় যে 3টা প্রশ্নের মধ্যে 3টা আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা যেটা জানি শহীদ দিবস গণহত্যা দিবস এটাকে 16 জুলাই বলা হয়ে থাকে, কারণ এই দিন আমাদের সেই জুলাইয়ের প্রথম শহীদ যিনি ছিলেন আবু সাইদ, তাই না? আবু সাইদ নিহত হয়। এই আবু সাইদের পরেই কিন্তু আন্দোলনের যে ব্যাপারটা আমরা দেখেছি এটা আরো বেশি বেগবান হয়, পাশাপাশি সারা দেশে এটা ছড়িয়ে পড়ে। সো এটাই জন্য খুব গুরুত্বপূর্ণ, বেশ কয়েকবার এটা এসেছে, আপনাদের আরও আসার সম্ভাবনা রয়েছে। গণ অভ্যুত্থান দিবস যেটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে 5 অগাস্ট। কত তারিখে? 5 অগাস্ট হচ্ছে গণ অভ্যুত্থান দিবস। তাহলে এই দুটো প্রশ্ন আপনারা সম্পূরক প্রশ্ন হিসেবে এখানে পড়ে ফেলবেন। আর বাকি যেটা আমাদের প্রশ্ন আছে অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরকে, এটা আপনাদের সাম্প্রতিকের মধ্যে একেবারে সামনে যে কোনো পরীক্ষা আশা করি পেয়ে যাবেন। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষক কিন্তু আবার সংস্করণ করে কিছু পদ কমিয়ে আবার নতুন করে সার্কুলার হয়ে গেছে, গতকাল আমরা দেখেছি। এই সার্কুলারে আবার 1100-র বেশি পোস্ট, পাশাপাশি আপনাদের যারা মানে বিশেষ নার্সিংয়ের ব্যবস্থা আছে, নার্সিংয়ে যারা আপনারা আমাদের কোর্স করছেন তারা আবার আপনাদের পোস্ট কিন্তু 400 পোস্টের মতো বেড়ে গেছে। 400 ছিল 882-র মতো পোস্ট হয়ে গেছে, এবং ভূমিতে পোস্ট এসেছে। আর এরপর প্রাইমারি শিক্ষক নিয়োগের বিশাল একটা নিয়োগ সামনে আসছে। পাশাপাশি এনটিআরসি শিক্ষক নিবন্ধনে যেটা বলছি প্রায় 80,000 পদের নিয়োগ আমরা পাচ্ছি। স্পেশাল বিসিএস সামনে, এরপর 50তম বিসিএস, এরপর 19 তারিখে 47তম বিসিএস। সব মিলে সাম্প্রতিক প্রশ্নের কিন্তু একটা বিশাল সমাহার আপনাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ মনেই করতে পারেন এগুলো প্রত্যেকটা পরীক্ষাতেই অ্যাটলিস্ট 2টা 3টা 4টা 5টা 8টা 9টা পর্যন্ত বা 10টা পর্যন্ত সাম্প্রতিক প্রশ্ন এসে থাকে। ভুলের কোনো মানে ঊর্ধ্বে যাওয়া যাবে না। সাম্প্রতিকেই কিন্তু সাধারণ জ্ঞান আপনাকে ম্যাচিউর করে তোলে, কারণ অতীত প্রশ্নগুলো বা পূর্বের কোশ্চেনগুলো সবাই কম বেশি জানে, সাম্প্রতিকগুলোতে সবাই ধরা পড়ে।
সো সাম্প্রতিক যারা ভালো করবেন তাদের কিন্তু ওই প্রশ্নগুলো ভালো হবে, উত্তরও ভালো হবে, পাশাপাশি মার্কের দিক থেকেও আপনি এগিয়ে থাকবেন। তাহলে আমরা এখান থেকে দুটো প্রশ্ন নিলাম, আর আমরা এখন উত্তরটা যদি দেখি, মিজানুল ইসলাম হচ্ছে এই প্রসিকিউটর। কে? মিজানুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের আন্তর্জাতিক অপরাধ যে আমরা বলে থাকি অপরাধ ট্রাইব্যুনাল, এই অপরাধ ট্রাইব্যুনালের মধ্যেই কিন্তু আমরা পূর্বে দেখেছি যে আমাদের যারা এর আগে যারা রুলিং পার্টি ছিল, সেই রুলিং পার্টি আবার অপোজিশন পার্টিকে মানে শাস্তির আওতায় নিয়ে এসেছিল। অ্যাজ লাইক জামা শিবিরের বেশ কয়েকজনকে যে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, সেখানে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই মূলত বিচারগুলো করা হয়েছিল। যেহেতু ওটা এখন পর্যন্ত রানিং চলছে, তার মানে বোঝা যাচ্ছে যে রুলিং পার্টি যারা ছিল এখন তারা অপোজিশন হয়ে গেছে, তাদের বিচারের ব্যাপারে এখানে কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে এই জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই যদি আমরা বলি গণঅভ্যুত্থানের অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরে। 2 নম্বর প্রশ্ন আসি আমরা। শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্তৃক নতুন বিশ্ব ব্যবস্থার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ, এটাও আপনাদের আন্তর্জাতিকের সাম্প্রতিক না, অতি সাম্প্রতিক প্রশ্ন, কয়েকদিন আগে এটা হয়ে গেছে। এটা আপনারা দেখি একটু কমেন্ট করেন, কে কে করতে পারেন। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে করবেন, আর না জানা থাকলেও কমেন্ট করার চেষ্টা করবেন, পারেন অথবা না পারেন। যদি না পারেন তাহলে শিখে যাবেন নতুন করে, আর পারলে তো আপনি আরও নতুন কোনো তথ্য পেয়ে যাবেন। এটাকে যদি আমরা বলি যে নতুন বিশ্ব ব্যবস্থার নাম কি, অর্থাৎ আমরা দেখেছি পৃথিবীর ভাগ যদি বলি, ধনী দেশ একটা ভাগ, গরিব বা উন্নয়নশীল দেশগুলোকে একটা ভাগ করা হয়ে থাকে। অর্থাৎ আমাদেরকে তারা ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে নিয়ে আসে। সো এই যে চীন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যেটা করেছে, আমরা যদি উন্নয়নশীল দেশের দিকে যাই তাহলে কিন্তু এখন রাশিয়া এবং চীন উন্নয়নশীল দেশের কাতারে পড়ে, অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ডের মধ্যে পড়ে। আমরা ফার্স্ট ওয়ার্ল্ডের মধ্যে তাদেরকে ফেলতে পারি না। বিশেষ করে আমেরিকা, কানাডা থেকে ইউরোপ কান্ট্রিগুলো, সেগুলো হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। এই চীন এবং রাশিয়ার যে প্রবক্তায় এটার একটা নতুন পদ্ধতি তারা দিয়েছে, এইটার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস যে আপনাদের আসতে 19 তারিখ, ধরে নিতে পারেন এই প্রশ্নটা পেয়ে গেছেন কমন, ঠিক আছে? সো এটা আপনারা খুব গুরুত্ব সহিত পড়বেন। এটা হচ্ছে সবার যদি বলি গ্লোবাল সাউথ। এই গ্লোবাল সাউথ নিয়ে অনেকের মধ্যে আমার কনফিউশন থাকতে পারে যে স্যার এটা কি সাউথ বা দক্ষিণের কোনো কাজকর্ম কিনা। এটা না। সাউথ এবং নর্থ বলতে যেটা অপোজিশন বোঝানো হয়, বাম এবং ডান, ঠিক আছে? সাউথ এবং নর্থ বলতে কি বোঝানো হয়? বাম এবং ডান পক্ষকে বোঝানো হয়। সুতরাং এই গ্লোবাল সাউথ বলতে বোঝানো হচ্ছে বিশ্বের উন্নয়নশীল, ঠিক আছে, উন্নয়নশীল যে দেশগুলো আছে, উন্নয়নশীল দেশগুলোকে মূলত একত্রে বলা হয় গ্লোবাল সাউথ। উন্নয়নশীল দেশগুলোকে একত্রে কি বলা হয়? গ্লোবাল সাউথ বলা হয়। এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, তারপর হচ্ছে তাইওয়ান, থাইল্যান্ড, এরপর যদি আমরা বলি রাশিয়াও যেহেতু এটার প্রবক্তা, সুতরাং রাশিয়াকেও ইনভলভ করা হয়েছে, যারা মূলত বলা থাকে উন্নয়নশীল দেশগুলোকে। এটার অপোজিশন যেটা আছে এটা হচ্ছে গ্লোবাল নর্থ, ঠিক আছে? এটার অপোজিশন কি? গ্লোবাল নর্থ। এই গ্লোবাল নর্থ বলতে যেটা বোঝানো হচ্ছে যে এটার মাধ্যমে ধনী দেশগুলোকে বোঝানো হয়। বিশ্বের যে সকল ধনী দেশ আছে, উন্নত দেশ আছে, সেই দেশগুলোকে বোঝানো হয় গ্লোবাল নর্থ হিসেবে। হ্যাঁ, আপনাদেরকে যদি ভাইভাতেও প্রশ্ন করে ফেলতে পারে যারা স্পেশাল বিসিএস দিচ্ছেন, এটা যেহেতু একটা আন্তর্জাতিক ইস্যুর একটা প্রশ্ন, সো যারা রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক তো আপনাদের নেই, সমাজবিজ্ঞানের ভিত্তিতে যারা পরীক্ষাগুলো দেবেন তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো করার সম্ভাবনা রয়েছে। সুতরাং সাধারণ জ্ঞানের এই অংশটা খুব ভালোভাবে পড়ে ফেলবেন। গ্লোবাল সাউথ এবং গ্লোবাল নর্থ কি? গ্লোবাল নর্থ হচ্ছে ধনী দেশগুলোর একটা সমষ্টিকে গ্লোবাল নর্থ বলা হয়, যেমন কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ ভিত্তিক যে কান্ট্রিগুলো আছে সবগুলো, এগুলোকে গ্লোবাল নর্থ বলে। আর গ্লোবাল সাউথ হচ্ছে এশিয়ান কান্ট্রিগুলোকে অ্যাকচুয়ালি গ্লোবাল সাউথ বলা হয়। পাশাপাশি রাশিয়াও এর মধ্যে ইনভলভ আছে। আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাই। কি আছে দেখি। প্রণালী নিয়ে প্রশ্ন সচরাচর আপনাদের প্রায় সময় আসে। বিসিএস তো একবারে একটা কমন, হ্যাঁ, যে কোনো বিসিএস এ প্রণালী একটা একেবারে কমন আসবেই, কোনো কথা নেই। সো মালাক্কা প্রণালীর কথা বলা আছে। মালাক্কা প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? আমরা কিন্তু সাগর পেয়েছি এখানে, তাই না? তাহলে দেশ কোন দুটা? প্রণালীর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, দেশ, মহাদেশ, সাগর, মহাসাগর, এই 3টা বা 4টা টপিক সবসময়ের জন্য এখানের মধ্যে থাকে। প্রণালী কি? প্রণালী হচ্ছে এক প্রকার সংকীর্ণ একটা পানির পথ, যেটা মূলত দুই পাশ থেকে পানির চাপ থাকে, দুই পাশে ভূখণ্ড থাকে, মাঝখান দিয়ে সংকীর্ণ একটা পথ, এটা কি প্রণালী বলা হয়। এটা অর্থাৎ এইভাবে যদি আমরা ধরি, এই যে এখানে এটা হচ্ছে কি প্রণালী, এটাতে হচ্ছে পানির চাপ থাকে, দুই পাশে হচ্ছে ভূখণ্ড থাকে। কি থাকে? দুই পাশে মূলত ভূখণ্ড থাকে। এই পাশে ভূখণ্ড থাকবে, এ পাশেও থাকবে, চারপাশেও থাকতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু মাঝখান দিয়ে এই পানির যে চাপটা আসবে এটাকে হচ্ছে প্রণালী। মানে সংকীর্ণ জায়গায় পানির চাপ অনেক বেশি।
এই জন্য কিন্তু আমরা যেটা দেখি জিব্রাল্টার প্রণালীর ক্ষেত্রে যদি আমরা বলি, এই জিব্রাল্টার প্রণালী অথবা বসফরাস প্রণালী, কোনো প্রণালীর মধ্যে দিয়ে কিন্তু আজ পর্যন্ত কোনো সেতু হয়নি। কেন হয়নি? ছোট ছোট জায়গা, মাত্র 14 কিলোমিটার। ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশের যে প্রণালীটা, জিব্রাল্টার প্রণালীর কথা বলা আছে, এই প্রণালীতে মাত্র 14 কিলোমিটারের একটা রাস্তা। মানুষ 40, 50, 80 কিলোমিটারের ব্রিজ তৈরি করতে পারে, তাহলে এখানে কেন পারে না? এখানে না পারার মূল কারণ হচ্ছে এটা খুবই গভীর হয়। পাশাপাশি দুই পাশ থেকে পানির চাপ থাকার কারণে এখানে সহজে কোনো কাজ করা সম্ভব হয় না। এই জন্য প্রণালীগুলোতে কিন্তু ব্রিজ করা যায় না। নাহলে এতদিন এই 14 কিলোমিটার ব্রিজ করা হতো, ইউরোপ আর আফ্রিকা তো বিশাল এক বাণিজ্য করে ফেলতে পারতো। তারা কেন এই যে মানে জলপথ ইউজ করার মূল কারণ হচ্ছে বেশ কয়েকটা প্রাকৃতিক কারণ থাকে। ভৌগোলিক কারণে একটা, পানির চাপ আর একটা, গভীরতা আর একটা, জলোচ্ছ্বাস আর একটা। ওই এলাকাগুলোতে সবচেয়ে বেশি আমরা যদি বলি বায়ু ঝড় হয়, তারপর হচ্ছে তোমার যদি বলি সুনামি হয়। এই ব্যাপারগুলো লক্ষ্য করে দেখেছে যে না, এখানে ব্রিজ করলে টিকার সম্ভাবনা খুবই কম। এই জন্য এই রিস্কগুলো এই দেশগুলো নিচ্ছে না। সো এটা হচ্ছে প্রণালী। সো আমরা যদি প্রণালীর ক্ষেত্রে দেখি, মালাক্কা প্রণালী কোন দুটি দেশকে কি করেছে, কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগর। তাহলে দেশ হিসেবে কাকে কাকে বিভক্ত করেছে? দেশ হচ্ছে মালয়েশিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার জাভাকে বলা হয়ে থাকে। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া দেশ হিসেবে কি করেছে? আলাদা করেছে। আর প্রণালীর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সাগর বা মহাসাগরকে সংযুক্ত করে, দেশ বা মহাদেশকে বিযুক্ত করে। এটা হচ্ছে প্রণালীর কাজ। সুতরাং সংযুক্ত করেছে এই দুটোকে, আর বিযুক্ত করেছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে। এর পাশাপাশি আমি আর দুই একটা প্রণালী আপনাকে যেমন লিখে দিতে পারি, পরীক্ষা আসতে পারে। যেমন বাবেল মানদেব প্রণালী সাম্প্রতিক সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাবেল মানদেব প্রণালী কোন কোন মহাদেশে অবস্থিত? বাবেল মানদেব হচ্ছে এশিয়া এবং আফ্রিকা। এশিয়া এবং আফ্রিকাকে বাবেল মানদেব প্রণালী বিভক্ত করে দিয়েছে। যেমন এরপর যদি আমরা বলি জিব্রাল্টার প্রণালী কোন মহাদেশকে আলাদা করে দিয়েছে? এটা হচ্ছে আফ্রিকা এবং ইউরোপকে আলাদা করে দিয়েছে। এরপর হচ্ছে এশিয়া এবং ইউরোপকে আলাদা করেছে কোন প্রণালী? এটাকে বলা হয়ে থাকে বসফরাস প্রণালী। কোন প্রণালী? বসফরাস প্রণালী এশিয়া ও ইউরোপকে আলাদা করে দিয়েছে। এরকম আরো বেশ কিছু প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে, তারপরে এগুলো একটু বেশি মনে রাখবেন। আপনাদের আরো প্রশ্ন আসছে, যেমন আরেকটা প্রণালীকে যদি আমরা বলি বেরিং প্রণালী কি করেছে? আমেরিকা এবং এশিয়াকে, এটা পরীক্ষা আসে, আমেরিকা ও এশিয়াকে কি করেছে? আলাদা করে দিয়েছে। ঠিক আছে, একটা কাজ দিলাম বাড়ির, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। ঠিক আছে, হরমুজ প্রণালী কোন কোন দেশ এবং কোন কোন সাগরকে সংযুক্ত করেছে, কোন সাগরকে, এবং বিযুক্ত করেছে কোন কোন দেশকে? এটা আপনাদের বাড়ির কাজ। দেখি আপনারা যারা এখানে ভিডিও দেখবেন তারা অবশ্যই এখানে হোমওয়ার্ক হিসেবে এই কমেন্টটা করবেন। অর্থাৎ প্রত্যেকটা হয়তো আমি বলে দেবো না, একটা দুটা করে টুইস্ট রেখে দেবো, দেখি আপনারা এটা পারেন কিনা। এবং এটাও মনে রাখবেন, সাম্প্রতিক সময় হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ইসরায়েল, চীন, ইরান, কাতার প্রত্যেকটা ব্যাপারের সাথে এটা জড়িত, হরমুজ প্রণালী। হ্যাঁ, আপনাদের বাড়ির কাজ, আপনারা কমেন্ট করবেন ইউটিউবে যারা যারা দেখবেন ভিডিওটা। এরপর আমরা আসি তারপরের প্রশ্নে, 4 নম্বর প্রশ্নে, দেখি আপনাদের কি আছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গঠিত হতে যাওয়া নতুন কোম্পানির নাম কি? বাংলাদেশ ব্যাংক সম্প্রতি সময় একটা নতুন কোম্পানি তৈরি করেছে, অর্থাৎ তাদের উদ্যোগে একটা কোম্পানি তৈরি করেছে। এই কোম্পানিটা মূলত শেয়ার অংশীদারিত্ব করে থাকে। কি করে? শেয়ারের অংশীদারিত্ব করে। এই কোম্পানিটার নাম কি? এটাও সাম্প্রতিক প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক না, ব্যাংকের যে কোনো প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে, অন্যান্য পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু অতি সাম্প্রতিক প্রশ্ন, সুতরাং আসার সম্ভাবনা খুবই বেশি। এটা হচ্ছে, আমরা যদি বলি যে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, কি নাম? ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি। এটা মূলত যদি আমরা বলে থাকি যে একেবারে ব্রিক্স নিয়ে অংশীদারিত্ব করা, অর্থাৎ নতুন যে উদ্যোক্তা আছে, নতুন যারা উদ্যোক্তা, বিভিন্ন ধরনের অংশীজন আছে, নতুনভাবে যারা ব্যবসা বাণিজ্য শুরু করতে চাচ্ছে, নতুন উদ্যোক্তাদেরকে এই ভেঞ্চার কোম্পানি কি করে? নতুন উদ্যোক্তা, ঠিক আছে, নতুন উদ্যোক্তা বা অংশীদার, এরকম যারা আছে অংশীদার, এরকম যদি বলি আমরা ব্যবসায় প্রতিষ্ঠান, ব্যাংক, এদেরকে কি করে থাকে? মূলত ব্রিক্স নিয়ে, অর্থাৎ তাদের গঠন করার জন্য এই ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি টাকা দিচ্ছে বা বিশেষভাবে প্রণোদনা দিচ্ছে, অথবা তাদেরকে মানে টাকা একটা নির্দিষ্ট সুদে, নির্দিষ্ট লাভে দিচ্ছে। এটা দেওয়ার মানে হচ্ছে
হয় মানে লাভ হবে আর না হয় লস হবে। অর্থাৎ যদি এই কোম্পানিগুলোকে তারা দিয়ে যদি লাভ করে, সেক্ষেত্রে যেটা হবে দ্বিগুণ হারে বা 3 গুণ হারে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি লস হয় তাহলে সেটা অল্প হয়তো বা লস হতে পারে। এজন্য এই ধরনের রিস্ক কিন্তু এই কোম্পানিগুলো নিয়েছে। এটার নাম কি? ভেঞ্চার। এটার নাম হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিকে বলা হয়ে থাকে এটা। সো আশা করি এটা জাস্ট একটু পড়ে নেবেন সবাই, এটার সাথে এটা রিলেটেড প্রশ্ন, তাই পড়লে আশা করি যে আপনাদের পরীক্ষায় আসার মতো আমার মনে হয় যে সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে সম্ভাবনাময় খাতে কি করা হয়? ইনভেস্ট করা। সম্ভাবনা, যেমন আমরা সম্ভাবনাময় যে কোনো খাতে কি করা হয়? ইনভেস্ট করা হয়। এর মধ্যে আমরা যদি বলি যে বিটি ভেঞ্চার, এরপর হচ্ছে ব্র্যাক ব্যাংক, আপনাদের পরীক্ষা আসতেই পারে ব্র্যাক ব্যাংক। এই যে এগুলো হচ্ছে বর্তমানের জন্য এই ভেঞ্চার কোম্পানি বা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির অংশ। ব্র্যাক ব্যাংকে তারা বেশ কিছু অংশীদারিত্ব দিচ্ছে, সম্ভাবনাময় যে সকল কোম্পানি আছে তাদেরকে দিচ্ছে। সুতরাং আপনাদের পরীক্ষা আসতে পারে নিচের কোনটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির অংশ, তাহলে এরকম নাম দিয়ে দিতে পারে, বলা যায় না। ঠিক আছে, তাহলে আশা করি এখান থেকে যে যদি আসে আপনারা পারবেন। লেথাল উইপন কি? এটা সাম্প্রতিক সময়ের একটা প্রশ্ন। যেমন জেন জি কি, ঠিক আছে, জেনারেশন জি কি, এটা কিন্তু এইবার চলে এসেছে আমাদের, তাই না? এবার চলে এসেছে না, এইবারে পাইছি আমরা এই শব্দগুলো। জেনারেশন জি, জেনারেশন জি হচ্ছে মূলত নতুন প্রজন্ম যারা 1997 সাল থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। এই জেনারেশন জি হচ্ছে এই প্রজন্ম যারা মূলত বুঝ যখন হয়েছে, যারা বুঝতে শিখেছে, তখন তারা আধুনিক প্রযুক্তির ছোঁয়া পেয়েছে। আর এর আগে যারা হয়, আমরা যদি বলি এটা থেকে জেন জি বলা হয়ে থাকে। জেন জি হচ্ছে 1997 থেকে 2012। আমি একটু লিখে দেই, আপনারা একটু যদি দেখেন আর কি। তারপর হচ্ছে 1997 আগে থেকে বলা হয়ে থাকে জেনারেশন ওয়াই। কি বলা হয়? 1997 মাইনাস, অর্থাৎ 1997 আগে যা আছে পূর্বে থেকে শুরু করে 1997 পর্যন্ত এটা হচ্ছে জেনারেশন ওয়াই। এরপর যদি আমরা দেখি জেনারেশন আলফাও চলে এসেছে। জেনারেশন আলফা হচ্ছে 2012 থেকে 2025 পর্যন্ত, ঠিক আছে। আর এরপর 4 নম্বর জেনারেশন হচ্ছে জেনারেশন বিটা। জেনারেশন কি? বিটা। এই জেনারেশন বিটা হচ্ছে 2025 থেকে প্লাস যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে জেনারেশন বিটা বলা হয়। এরকম বেশ কিছু জেনারেশন আছে, এরকম সি দিয়ে আসবে, ডি দিয়ে আসবে, আসতেই থাকবে জেনারেশনের একটা ইয়ে। অর্থাৎ ইংরেজি যে আমাদের অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো দিয়ে এক একটা জেনারেশনকে বোঝানো হয়। সো আমরা যারা 1997 সালের আগে জন্মগ্রহণ করেছিলাম তাদেরকে জেনারেশন ওয়াই বলা হয়। এরা হচ্ছে অর্ধেক প্রযুক্তি পেয়েছে, অর্ধেক প্রকৃতি পেয়েছে। মানে জন্মগ্রহণের পরে পরে আমরা প্রযুক্তির খুব একটা ছোঁয়া পাইনি, অর্ধেকটা পেয়েছি, অর্ধেকটা পাইনি। আমাদের কিশোর বয়সটা মূলত কাটিয়েছি আমরা প্রযুক্তিবিহীন। কিন্তু জেনারেশন জি যারা আছে তারা আবার জন্মগ্রহণ করেই মূলত প্রযুক্তির মধ্যে পড়ে গেছে। পাশাপাশি জেনারেশন আলফা যদি বলি, তারা আরো বেশি। তার মানে তারা বুঝমান হওয়ার পরে না, 2 বছর 3 বছরের মধ্যে দেখা যায় তাদের হাতে ট্যাব, মোবাইল ফোন, এগুলো কিন্তু আমরা দেখেছি। এটা হচ্ছে জেনারেশন আলফা। বিটা তো তার চেয়েও বেশি অ্যাডভান্স, তাই না? বিটা হচ্ছে তার চেয়েও বেশি অ্যাডভান্স। সুতরাং এই যে লেথাল উইপনের কথা যেটা বলা হচ্ছে, এইবারে এই জেনারেশন জি এর উপরে এটা মূলত কি করা হয়েছিল? প্রয়োগ করা হয়েছিল, যেটাকে আমরা বলে থাকি মারণাস্ত্র। কি বলা হয়? মারণাস্ত্র। কারণ আমাদের দেশি নিয়মে যদি আমরা দেখি, এটাকে বলা হয় প্রাণঘাতী অস্ত্র। দেশি নিয়মে সচরাচর যদি আমরা দেখি, পুলিশ বলেন, আর্মি বলেন বা সেনাবাহিনী, তাদের কিন্তু বন্দুকে গুলি কম থাকে, পাশাপাশি রাবার বুলেট থাকে ম্যাক্সিমাম সময়, কারণ এরকম করে বুলেট তাদের দেওয়ার নিয়ম নেই। কিন্তু এবার ডিরেক্ট গুলি ব্যবহার করা হয়েছে এই জেনারেশন জি কে মারার জন্য। এই জন্য এটাকে লেথাল উইপন বা প্রাণঘাতী মারণাস্ত্র বলা হয়ে থাকে বা অস্ত্র বলা হয়ে থাকে। সো এটা একটু পড়ে ফেলবেন সবাই। তারপর আসেন 2025 সালে যুক্তরাষ্ট্রের সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন কোন বাংলাদেশি? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সাম্প্রতিকের জন্য যদি বলি 100 ভাগ গুরুত্বপূর্ণ, আপনাদের সাম্প্রতিকের জন্য আসবেই, ধরে নিতে পারেন। একজন মাত্র বাংলাদেশি এটা পেয়েছে। 2000 মানে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্সিয়াল পদক, এটা কিন্তু খুবই ডিমান্ডেড। অর্থাৎ নোবেল পুরস্কারের পরে এটার দাম, বুঝেছেন? নোবেল পুরস্কারের পরে এটার ভ্যালু। এই যে তথ্যগুলো আমি আপনাদেরকে যে দিচ্ছি, ঠিক আমার মনে হয় যে আমি পড়ার সময় মনে করতেছি, আমি চোখে দেখতেছি, আপনারা কোশ্চেনে কি এটা পাবেন। হ্যাঁ, আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজে লাগে এবং আপনারা কাজে লাগাতে পারেন। আমি সচরাচর চেষ্টা করি একটা থেকে বেশ কয়েকটা প্রশ্ন আপনাদের দিয়ে দেওয়ার জন্য। সো এটা হচ্ছে সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন কোন বাংলাদেশি? যুক্তরাষ্ট্রে। এটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল পদক হলে হবে না, এটা হচ্ছে সারা বিশ্বের দ্বিতীয়
দামি পুরস্কার বলা হয় এটাকে, প্রেসিডেন্সিয়াল পদক। সো এটা বাংলাদেশি একজন পেয়েছে। আমরা যদি দেখি এহসান হক বলা হয় তাকে, বিজ্ঞানী এহসান হক। তিনি মূলত দ্বিতীয় ব্যক্তি হিসেবে পেয়েছেন। কয় নম্বর? দ্বিতীয় ব্যক্তি হিসেবে। এছাড়াও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বেশ কয়েকবার পেয়েছে এটা প্রেসিডেন্সিয়াল পদক, সেটা বিজ্ঞানী হিসেবে না। এই জন্য আমরা বিজ্ঞানী হিসেবে আরেকজনের নাম বলতে পারি, যে তিনি আরেকটা বিজ্ঞানী আছেন যিনি মূলত আমাদের এখানে প্রথম পেয়েছিলেন। ইনি হচ্ছেন সালাউদ্দিন নাম, ওনার নাম হচ্ছে কি সালাউদ্দিন, বিজ্ঞানী সাইফ সালাউদ্দিন বলা হয়ে থাকে। এই সাইফ সালাউদ্দিন প্রথম মানুষ হিসেবে এটা পেয়েছিলেন। আর দ্বিতীয় মানুষ হিসেবে হচ্ছে এহসান হক। সাইফ সালাউদ্দিন ইনি হচ্ছেন প্রথম, আর এর পরে পরে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এহসান হক এই যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি প্রেসিডেন্সিয়াল মেডেল বা যে আমরা পদকটা বলে থাকি সেটা তিনি পেয়েছেন। ওকে, এখান থেকে 2-3টা প্রশ্ন আপনারা পড়ে নেন। ব্লু ইকোনমি কি? এটা সহজভাবে যদি আমি উত্তর দেই, ব্লু ইকোনমি বলতে সমুদ্র অর্থনীতিকে বোঝানো হয়। যেহেতু আমরা জানি যে আমাদের বাংলাদেশের অপার সম্ভাবনা আছে কিন্তু এই ব্লু ইকোনমিতে, কারণ আমাদের বঙ্গোপসাগর বাংলাদেশের চেয়েও কিন্তু আয়তনে আমাদের যতটুকু আছে তার চেয়ে বড়, বাট আমরা ব্লু ইকোনমিকে সহজভাবে ইউজ করতে পারছি না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মেশিন প্রযুক্তি, আমরা সেটা পাচ্ছি না। অর্থাৎ বঙ্গোপসাগরের তলদেশে যে স্বর্ণের খনি, তেলের খনি বা গ্যাসের খনি আছে এটা কিন্তু আমরা জানি। ইভেন আমেরিকাও এটা আমাদের এখানে অবজার্ভ করে গেছেন, বাট এটা তোলার জন্য যে প্রযুক্তি দরকার সেটা আমাদের নেই। সো এই যে শুধু খনিগুলোই আমাদের বঙ্গোপসাগরের ভিতরে, বাট দেশ আমরা গরিব এখন পর্যন্ত। যদি কখনো তোলা যায় তাহলে কি হতে পারে? আপনারা দেখেছেন সাম্প্রতিক সময় বুরুন্ডি থেকে উগান্ডা কয়েক বিলিয়ন ডলারের তারা স্বর্ণ কিন্তু আবিষ্কার করে ফেলেছে তাদের দেশে। সো তাদের হিসাবে বলা হচ্ছে যে প্রায় 20 ট্রিলিয়ন ডলারের স্বর্ণ তারা পেয়েছে। কে? উগান্ডা। আমরা যে উগান্ডা নিয়ে ট্রল করি সেই উগান্ডা, অর্থাৎ ভারত যে বলা হয়, তাদের রিজার্ভ হচ্ছে 2 ট্রিলিয়ন ডলার তাদের বার্ষিক রিজার্ভ, আর এই 20 ট্রিলিয়ন ডলারের স্বর্ণ পেয়েছে উগান্ডা। যদি এটা তারা তুলতে পারে তাহলে ভারত কেন, বিশ্বের প্রথম সারির যে ধনী দেশগুলো আছে তার মধ্যে একটা হবে উগান্ডা। বুঝেছেন তো? সো বাংলাদেশেও এরকম কিছু অপার সম্ভাবনাময় জিনিস আছে। তার মধ্যে আমাদের ব্লু ইকোনমি বা সাগর বা সুনীল অর্থনীতিকে যেটা বলা হয়, সমুদ্রের পানি নীল হওয়ার কারণে এটাকে ব্লু ইকোনমি হিসেবে আখ্যায়িত করা হয়। সমুদ্রের পানি ব্যবহার করে সমুদ্রের ভিতরে জলজ যে উদ্ভিদ আছে তার পাশাপাশি সমুদ্রের সম্পদ যে আছে এটাকে আমরা এক কথায় ব্লু ইকোনমি হিসেবে আখ্যায়িত করি। আমাদের এখানে একটা বিশাল সম্ভাবনা রয়েছে, এজন্য আমরা এটা সবাই পড়ে ফেলবো। ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি বলতে সমুদ্রের বিশাল জলরাশি এবং এর তলদেশের সম্পদকে বোঝানো হয় সহজ বাক্যে। রিটেনে আসতে পারে। বিমস্টেকের বর্তমান মহাসচিবের নাম কি? বিমস্টেকের বর্তমান মহাসচিবের নাম কি? এটা যদি আমরা বলে থাকি, এই যে কয়েকদিন হয়ে গেল আমাদের বাংলাদেশ কিন্তু বিমস্টেকের বিশাল এক অংশীদার, আর বিমস্টেকের সদর দপ্তর কোথায় জানেন? বাংলাদেশে। সুতরাং এই বিশাল একটা অংশীদার হচ্ছে বিমস্টেকের বাংলাদেশ। সুতরাং আপনাদের এটা আন্তর্জাতিক বলেন আর বাংলাদেশ বলেন উভয় পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা দেখি বিমস্টেকের বর্তমান যিনি মহাসচিব আছেন তিনি কে? হচ্ছে ইন্দ্রমণি পান্ডে। নাম কি? ইন্দ্রমণি পান্ডে। এখন কথা হচ্ছে তাহলে বিমস্টেকের চেয়ারম্যান কে, তাই না? বিমস্টেকের চেয়ারম্যানকে এই জায়গায় গিয়ে আপনারা অনেক সময় ভুল করে ফেলতে পারেন। মহাসচিব একজন, চেয়ারম্যান আরেকজন। তাহলে বিমস্টেকের ইন্দ্রমণি পান্ডে হচ্ছে মহাসচিব, আর চেয়ারম্যান কিন্তু আমাদের বাংলাদেশের কে বলেন তো দেখি? চেয়ারম্যান হচ্ছে আমাদের বাংলাদেশের, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কয়েকদিন আগে তাকে চেয়ারম্যান হিসেবে আমরা বিমস্টেক ঘোষণা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বিমস্টেকের চেয়ারম্যান। পাশাপাশি এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে বাংলাদেশে, ঢাকা, বাংলাদেশ। কোথায়? ঢাকা, বাংলাদেশ। এখন আপনাদের কাছে একটা কুইজ থেকে যাচ্ছে, সেটা হচ্ছে বিমস্টেকের সদস্য সংখ্যা কতজন? বিমস্টেকের সদস্য সংখ্যা কতজন? এটা হচ্ছে আপনাদের জন্য কুইজ। আপনারা যারা ইউটিউবে লাইভ দেখবেন অবশ্যই এখানে কমেন্ট করবেন বিমস্টেকের সদস্য সংখ্যা বর্তমান কতজন। এতে করে কি হবে? অ্যাক্টিভিটি বাড়বে, আপনারও একটা জানার আগ্রহ থাকবে এবং আপনি এখানে সার্চ করলে হয়তো একসাথে 3-4টা উত্তর পেয়ে যেতে পারেন। এজন্য আপনাদের এখানে কুইজ হিসেবে আমি এগুলো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে বা 2-1টা প্রশ্ন পরপর আমি কি করব, একটা করে কুইজ রেখে দেবো আপনাদের জন্য। যারা আমার ইউটিউবে ভিডিওগুলো দেখবেন অবশ্যই এটা চেষ্টা করবেন যে কুইজের উত্তর দেওয়ার জন্য। পাশাপাশি যে কোনো কিছু চান আপনারা, এটা আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের চাওয়া পাওয়ার মধ্যে যে সকল প্রশ্ন টপিকস আপনারা সাধারণ জ্ঞান থেকে বোঝেন না সচরাচর, সেই সকল টপিকস বা প্রশ্ন নিয়ে আপনারা ইউটিউবে কমেন্ট করতে পারেন। আমরা এটা নিয়মিত দেখি এবং আপনাদেরকে যেভাবে পড়ালে ভালো হবে আমরা সেই চেষ্টাটা করে যাব। তাহলে আমরা কুইজ হিসেবে থাকলো সদস্য সংখ্যা কত বিমস্টেকের বর্তমান।
9 নম্বর, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম এবং বর্তমান নাম মিলে গেছে, অর্থাৎ পূর্বে একটা ছিল নাম পেন্টাগন হাউস, পরে হয়েছে। আবার ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব জেদের কি ঘটিয়েছেন বলেন তো দেখি, নিজস্ব জেদের মূলত প্রতিফলন ঘটিয়েছেন তিনি, যে ওই নামে থাকবে। কি থাকবে? ওই নামে থাকবে। গুরুত্বপূর্ণ একটা নাম আছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পূর্ব নাম কি ছিল? ডিপার্টমেন্ট অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধর যে বিভাগ বা ডিপার্টমেন্ট অফ ওয়ার ছিল, 1949 সালে এর পরিবর্তন করে এর নাম কি রাখা হয়? পেন্টাগন রাখা হয়। কিন্তু সাম্প্রতিক সময় এই সেপ্টেম্বর মাসে আবার নতুন করে এই পেন্টাগন হাউসের নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। পেন্টাগন হাউসের নাম চেঞ্জ করে ডিপার্টমেন্ট অফ ওয়ার আবার করা হয়েছে। এখন কথা হচ্ছে, তাহলে এটা করলো কিভাবে বা করলো কেন? এই যে যুদ্ধাংদেহী মনোভাবটার জন্য। পেন্টাগন হাউস নাম শুনলে তেমন একটা কি আসে না, ফিল আসে না। এই ট্রাম্পের কথা হচ্ছে, আমার যে মানে প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, আমার যে যুদ্ধ মন্ত্রণালয় আছে, তাকে যেন পড়লেই, তাকে যেন দেখলেই, নামটা দেখলেই যেন একটা ভয় চলে আসে। এই জন্য তিনি এটা করেছেন, ডিপার্টমেন্ট অফ ওয়ার নামে আবার নতুন করে এটা সংস্করণ করেছেন। তবে এটাকে বলা হচ্ছে যে প্রতীকীভাবে ইউজ করার জন্য। কেননা এরকম যদি নাম রাখা হয়, তাহলে হয়তো তারা বলেছে বেশ কয়েক মিলিয়ন ডলার চলে যাবে শুধু এই নামগুলো চেঞ্জ করতে গিয়ে বিভিন্ন জায়গায়। সো এই জন্য তারা এটাকে প্রতীকী নাম হিসেবে ডিপার্টমেন্ট অফ ওয়ার হাউস বা ওয়ার হিসেবে ইউজ করেছেন। আর এটাকে কত তারিখে এটা করেছেন? 5 সেপ্টেম্বর। কয় তারিখে? 5 সেপ্টেম্বর 2025 সালে এটা তিনি করেছেন। কে করেছেন? আমাদের এই যে বিশ্বের এখন যিনি তেজি একজন মানুষ, তাই না, ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট, তিনি এটার নামকরণ আবার নতুন করে ডিপার্টমেন্ট অফ ওয়ার নামে দিয়েছেন। দেখেন, গুরুত্বপূর্ণ কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যাপারে একটা প্রশ্ন থাকবেই আপনাদের যে কোনো পরীক্ষায়। বিসিএস চোখ বন্ধ করে যুক্তরাষ্ট্র নিয়ে একটা প্রশ্ন থাকবে। সো এটাকে আপনারা গুরুত্ব সহিত দেখতে পারেন, আশা করি কমন পড়বে। এরপর আমরা দেখি 10 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম কৃষি শুমারি হয় কত সালে? কৃষি শুমারি থেকে প্রশ্ন আসে, কৃষি বিষয়ক পণ্য থেকে প্রশ্ন আসে, এটা নিশ্চিত। এনটিআরসি পাবেন, প্রাইমারিতে পাবেন, বিসিএস এ পাবেন, তিনটাতে অ্যাটলিস্ট এই কৃষি নিয়ে প্রশ্ন পাবেন, একটা থাকবেই চোখ বন্ধ করে। সো যেহেতু কৃষি শুমারি ব্যাপারে প্রশ্ন সচরাচর আপনাদের আসে, সুতরাং আমরা একটু দেখব কৃষি শুমারি হয় কতবার। সো এটাতে আমরা যদি দেখি কত সালে প্রথম করা হয়। প্রথম যদি আমরা দেখি, প্রথম বাংলাদেশ আমলে 1997 সালে, প্রথম 77 সালে প্রথম করা হয়। এখন কথা হচ্ছে, সর্বমোট কতবার কৃষি শুমারি হয়? সর্বমোট কৃষি শুমারি হয় 6 বার। বাংলাদেশে হয় কতবার? বাংলাদেশে হয় 5 বার, কারণ পাকিস্তান আমলে হয় একবার। পাকিস্তান আমলে হয় একবার, বাংলাদেশে 5 বার। প্রথম কোথায়, কত সালে? 1977 সালে। আর পাকিস্তান আমলে প্রথম কত সালে হয়? 1960 সালে। তারপরে যদি আমরা দেখি সর্বশেষ কৃষি শুমারি হয় কত সালে? সর্বশেষ কৃষি শুমারি হয় 2019 সালে। কত সালে? 2019 সালে। এই যে কৃষি শুমারি থেকে যেই কটা প্রশ্ন আসার মতো সব কটা দিয়ে দিলাম, আশা করি এখান থেকে কমন পাবেন। আমাদের গত যে আপডেটটা ছিল সেখানে আসলে সময় স্বল্পতার জন্য আমি বিশেষ করে অনেক তথ্য জানার পরেও তথ্যগুলো দিতে পারি নাই। সো আজকে চেষ্টা করছি যে আপনাদের সকল প্রশ্নের বেশ কিছু তথ্য দেওয়ার জন্য। অনেকেই দেখেছি ওখানে আরও আপনাদের আগ্রহ আছে যে স্যার আরও বেশি তথ্য দিলে আমাদের জন্য ভালো হয়। আপনাদের এই চেষ্টা করেই আমরা মূলত এবার এই প্রশ্নগুলোর সাথে বেশ কিছু সম্পর্ক প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যদি আপনাদের কোনো কিছু লাগে বা আপডেট লাগে, আপনারা যদি চান আরও কিছু দরকার, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব যে আপনাদের সকল প্রত্যাশাগুলো পূরণ করার জন্য। তাহলে এখানে কৃষি শুমারি থেকে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই, একবারে এটা শেষ। হ্যাঁ, 1977 সালে। আসিয়ানভুক্ত দেশ কতটি? আসিয়ানভুক্ত দেশ আমরা যেটা বলে থাকি সার্ক এবং আসিয়ান, দুটোই আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সো সার্কের ক্ষেত্রে যদি আমরা দেখি, সার্কভুক্ত দেশ কতটি? সার্কভুক্ত দেশ হচ্ছে বর্তমানে 8টি, তাই না? সার্কভুক্ত দেশ হচ্ছে 8টি। এটাকে সুন্দর করে মনে রাখা যায় কিভাবে বলেন তো দেখি? নিপা এমবিবিএস পাস, তাই না? নিপা এমবিবিএস পাস, এমবিবিএস পাস, এটা দিয়ে মোটামুটি 8টা দেশকে মনে রাখা যায়। এনতে হচ্ছে নেপাল, আমি একটু জাস্ট সময় নিচ্ছি, অনেকে এটা হয়তো জানেন না। আইতে হচ্ছে ইন্ডিয়া, তাই না? আইতে হচ্ছে ইন্ডিয়া। পিতে হচ্ছে পাকিস্তান। এরপর হচ্ছে এতে হচ্ছে আফগানিস্তান, AFG, আমি জাস্ট ছোট করে লিখতে যাচ্ছি। এরপর হচ্ছে এমতে হচ্ছে কি, সরি, এমতে হচ্ছে মালদ্বীপ, তাই না? মালদ্বীপ। এরপর বিতে হচ্ছে ভুটান, বিতে হচ্ছে ভুটান, মালদ্বীপস। এরপর আরেক বিতে হচ্ছে বাংলাদেশ এবং এসতে হচ্ছে শ্রীলঙ্কা। সো এই যে এই কয়টা নাম হচ্ছে সার্কভুক্ত দেশের নাম।
8টা দেশের নাম। নিপা MBBS পাস, এটা দিয়ে 8টা দেশের নাম মনে রাখা যায়। আমরা সাম্প্রতিক দেখলাম নেপালে কিন্তু এই যে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে গেল, নেপালে এক রেভলিউশন হলো, এটাও কিন্তু ধরে রাখবেন সাম্প্রতিকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কত তারিখে তাদের সরকার পদত্যাগ করেছে এটা পরীক্ষা আসতেই পারে। হ্যাঁ, বা কারা করেছে, নেপালের জেনজি কিন্তু এটা করেছে। অর্থাৎ বাংলাদেশে যে পরিমাণ আন্দোলন হয়েছিল তার চেয়ে অনেক কম রেভলিউশন করেও কিন্তু নেপালের সরকার পতন। এটাকে আমরা যদি বলে থাকি এশিয়া ফোবিয়া, ঠিক আছে, এটা কি হবে? এশিয়া ফোবিয়া হবে। কারণ এশিয়া বসন্তও বলা যায়, আরব বসন্ত শুরু হয়েছিল তিউনিসিয়া থেকে, পুরো আরবকে চেঞ্জ করে দিয়েছে। আমাদের এখানেও যদি আমরা বলি ফার্স্টলি শ্রীলঙ্কায় শুরু হলো এশিয়া বসন্ত, শ্রীলঙ্কা থেকে আসলো কোথায়? বাংলাদেশ, বাংলাদেশ থেকে গেল কোথায়? নেপাল। রোটেশন করেন, এখন কার সময় আছে, ঠিক আছে, কে আসতেছে ঠিক মাঝখানে, এটাও কিন্তু খুবই সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি সেরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে। সো আসিয়ানভুক্ত দেশ কতটি? আমরা যদি দেখি আসিয়ানভুক্ত দেশ হচ্ছে 10টি। কতটি দেশ? 10টি। এখানে কিভাবে মনে রাখা যায়? এর আগেও আপনাদেরকে বলেছিলাম এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, তাই না? এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। এই যে 10টা দেশ একবারে মনে রাখা যায় একটা ছোট্ট টেকনিক দিয়ে। এমতে কি? এমতে হচ্ছে মিয়ানমার, তাই না? এমতে মিয়ানমার। টিতে হচ্ছে থাইল্যান্ড। আমি যদি এক বাক্যে লিখে ফেলি, আপনাদের একবারে লিখে দিচ্ছি, ভিতে হচ্ছে ভিয়েতনাম, তাই না? ভিয়েতনাম। আমি একটু জোরে লিখতেছি এই জন্য কেউ মাইন্ড করিয়ে না। এফতে হচ্ছে ফিলিপাইন, ফিলিপাইন। এরপর আছে কি? আইতে হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। এতে এলতে হচ্ছে লাওস, আর আরেক এমতে হচ্ছে কি? মালয়েশিয়া, মালয়েশিয়া। এরপর যদি আমরা দেখি বিতে হচ্ছে ব্রুনাই, বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া এবং এসতে সিঙ্গাপুর। এই হচ্ছে 10টা দেশ। এটা কি ভুক্ত? আসিয়ান ভুক্ত দেশ। এবং আশার বাণী হচ্ছে আমরাও কিন্তু আসিয়ানের সদস্য হওয়ার জন্য অ্যাপ্লাই করেছি। এখন যদি হয়ে যায় তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়া রাষ্ট্র আমরা কিন্তু হয়ে যাব। কারণ আমাদের সাথে মিয়ানমার, সেই মিয়ানমারও কিন্তু অলরেডি আসিয়ানের দেশ। আর সার্কের চেয়ে আসিয়ানের অ্যাক্টিভিটি ভালো। সার্কের তো যে পাকিস্তান ভারতের 2 দেশের দ্বন্দ্ব থাকার কারণে সার্ক কিন্তু তাদের কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করতে পারছে না। সো আসিয়ানে যদি হয় সেক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে বেশ কিছু হেল্প পাবো, আমাদের সুবিধা, আমাদের জন্য আমরা কাজ করে যেতে পারবো। ওকে, তাহলে 11 নম্বর প্রশ্ন আমরা যদি বলি আসিয়ানভুক্ত দেশ। এবং এরপরে যদি প্রশ্ন দেখি মুক্তিযুদ্ধের প্রথম সেনা দপ্তর কোথায় ছিল? মুক্তিযুদ্ধের প্রথম সেনা দপ্তর, এটা আপনারা ম্যাক্সিমাম ভুল করার সম্ভাবনা আছে। কারণ সেনা দপ্তর, সেনা সদর দপ্তর, মুক্তিযুদ্ধের যদি আমরা বলি যে প্রথম আমাদের বাংলার বাইরে, বাংলাদেশের বাইরে একটা ছিল, সেটা কোথায়? কিন্তু এখানে সেনা দপ্তর চেয়েছে, প্রথম সেনা দপ্তর। প্রথম সেনা দপ্তরের নাম কি জানেন? প্রথম সেনা দপ্তরের নাম হচ্ছে, আমরা যদি বলি হবিগঞ্জ, হবিগঞ্জের তেলিয়াপাড়া যে জায়গাটা আছে, কোথায়? তেলিয়াপাড়া রণকৌশল। এই 4 এপ্রিল মূলত এখানে ফার্স্ট কি করা হয়? মিটিং করা হয়। 4 এপ্রিল 1971 সাল প্রথম মিটিং হয়, প্রথম বৈঠক হয়। কি হয়? প্রথম বৈঠক। এই বৈঠকে মূলত তারা সিদ্ধান্তে আসে পুরো বাংলাদেশকে 11টি সেক্টর, কত সেক্টর? 11টি সেক্টর, এরপর হচ্ছে 64টি সাব সেক্টর, এরপর হচ্ছে 3টি ফোর্স, ব্রিগেড ফোর্স, এবং পাশাপাশি যদি আমরা বলি যে 10 এপ্রিল সরকার গঠন, 17 এপ্রিল সরকারের শপথ গ্রহণ। এই প্রত্যেকটা ব্যাপারে মূলত এই হবিগঞ্জের তেলিয়াপাড়া নামক জায়গায় তারা সিদ্ধান্ত নেয়। অর্থাৎ কেউ কাউকে যখন বিশ্বাস করতে পারছিল না, তখন মূলত তারা এই তেলিয়াপাড়া একসাথে, যে বাংলাদেশের যে সকল মিলিটারি বাহিনীর প্রধান যারা ছিল বা যারা মূলত যোগ্য নেতৃত্ব ছিল, তারা একত্র হয় এবং সেখানে শপথ বাক্য পাঠ করে যে আমরা যুদ্ধ চালিয়ে যাব, কেউ পিছপা হব না, কেউ কারোর সাথে বেইমানি করব না। আর সেখান থেকে মূলত এই যে তেলিয়াপাড়া রণকৌশল আমরা যেটা বলে থাকি, ওখান থেকে আমাদের যুদ্ধের প্রথম সদর দপ্তর, এই জন্য বলা হয়ে থাকে তেলিয়াপাড়া হবিগঞ্জ। আশা করি এই তথ্যগুলো আপনাদের সকলের মোটামুটিভাবে কাজে লাগে। এবং আবারও বলে দিচ্ছি, আমাদের এই বিদ্যাবাড়ি আয়োজন শুধু আপনাদের ভালোর জন্য। আমাদের এই আয়োজন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি সেগুলো আপনাদের কাছে কি মনে হয় যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো ঠিকঠাক কিনা, বা পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আর যদি কোনো প্রকার আপডেট লাগে, যদি কোনো প্রকার আপনাদের সংস্কার লাগে, পরিবর্ধন লাগে, যেটা লাগুক না কেন কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেই ব্যাপারে সলিউশন করার জন্য। আর আমরা সব সময় চেষ্টা করি আপনাদের যতটা ভালো করা যায়।
আজকে আমার আলোচনার বিষয়বস্তু মূলত এই 12টা প্রশ্নই ছিল। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব এখান থেকে পড়ার বাইরেও কোনো প্রশ্ন যেগুলো আসে সচরাচর এগুলো নিয়ে আলোচনা করার জন্য। আশা করি পরবর্তী দিন আবার আপনাদের সাথে দেখা হবে। পরবর্তী কোনো আপডেট নিয়ে আগামী সপ্তাহে আবার আমি আসবো সাধারণ জ্ঞানে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি আরেকটা তথ্য, আমাদের যে কোনো বিদ্যাবাড়ির কোর্সে ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য 096444300 এই নাম্বারে আপনারা হটলাইনে যোগাযোগ করতে পারেন আমাদের চলমান সকল কোর্সে ভর্তির জন্য, আমাদের চলমান সকল তথ্য নেওয়ার জন্য। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট কিন্তু আছেই। সো এগুলো তো আপনারা ভিজিট করে বিদ্যাবাড়ি সম্পর্কিত যাবতীয় তথ্য নিতে পারেন। আজকে আর বেশি বলবো না, আশা করি আগামী আপডেট আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।